আচ্ছা, আজকে আমাদের পড়া শুরু হচ্ছে ব্লিচিং পাউডার থেকে। তো আমরা এই ব্লিচিং পাউডারের বইয়ের মধ্যে একটু বিক্রিয়াটা আচ্ছা আমি ঠিক করে দিব, সমস্যা নাই। তো ব্লিচিং পাউডারটা মেবি আমার নোটের মধ্যে ব্লিচিং পাউডারের প্রস্তুতিটা লেখা নাই। তো আমরা বই থেকেই দেখাচ্ছি এখন ওই জিনিসটা। পরে তোরা এড করে নিতে পারিস নোটে। আর হচ্ছে ওই আ আ ক্রিয়া মানে আরকি এটার যে ক্রিয়াশীলতা বা এটার যে কি বলবো ক্রিয়া কৌশল সেইটা একটু বিক্রিয়াটা একটু ভুল আছে, আমি ঠিক করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আসি এই ব্লিচিং পাউডার কিভাবে তৈরি করব। ফার্স্টে ব্লিচিং পাউডার কি সেটা একটু দেখে নিই। ব্লিচিং পাউডার তিতলি জয়েন দিছে। ওকে, শোন, ব্লিচিং পাউডারটা হচ্ছে সংকেতটা এরকম CaOCl Cl। আরো ভেঙে লিখলে ব্যাপারটা এরকম, ক্যালসিয়ামের যেহেতু যোজনী 2, ক্যালসিয়ামের এটার সাথে এই OCl, অক্সিজেনের 2 হাত তো, আরো ভেঙে লিখলে এরকম আরকি, OCl আর এটার সাথে আরেকটা Cl। এই অক্সিজেনের 2 হাত, ক্লোরিনের 1 হাত। তো এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরো হাইপো তিতলি আসছিস, হাইপোক্লোরাইট। ট কিন্তু হাইপোক্লোরাইট, ড না। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। তো এখন এটাকে আমরা যদি তৈরি করতে চাই, কিভাবে তৈরি করব? আচ্ছা, এইটার মাঝে মাঝে ক নাম্বারের জন্য আসে যে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম, এই যে এটা আসে, অথবা কখনো সংকেত আসে। সো ক নাম্বার এই জিনিসটা দরকার হবে, ভালো করে পড়িস। তো ব্লিচিং পাউডার একই সাথে আহ, বিভিন্ন কালার, কাপড়ের কালার দূর করতে, অথবা কাপড়ের দাগ উঠাইতে, একইভাবে ওই জীবাণুনাশক দুইটা হিসেবেই কাজ করতে পারে। তার মানে সে বিরঞ্জক, যারা কালার সরাই ফেলতে পারে তাদেরকে আমরা বিরঞ্জক বলি, সে বিরঞ্জক হিসেবে কাজ করতে পারে। আবার একই সাথে সে অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করতে পারে, মানে জীবাণু নাশ করে আর কি। ওকে, এবার একটু আসি, আমি এটার প্রস্তুতিটা দেখাবো, মুছলাম এটা। তো ব্লিচিং পাউডার প্রস্তুতটা কিভাবে করব। প্রস্তুতি, আমাদের চুনের পানি নেওয়া লাগবে। চুনের পানি সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে তাপ দেওয়া হবে, এটাকে তাপ দেবো আমরা 40°C। এটাকে তাপ দেওয়া হবে 40°C। চুনের পানি নিয়ে সেটাকে তাপ দিব 40°C। এটা হচ্ছে চুনের পানি। তারপর এটার মধ্যে যদি আমরা পাইপের মাধ্যমে বাইরে থেকে ক্লোরিন গ্যাস সাপ্লাই দিই, ক্লোরিন গ্যাসটা এখানে আসে। এই ক্লোরিন গ্যাস আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। তো বিক্রিয়াটা কেমন হবে আমি লিখতেছি এখানে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, এইটা হচ্ছে 40°C তাপমাত্রা। এখানে উৎপন্ন হবে ওই ব্লিচিং পাউডার CaOCl প্লাস এই H2O। তো আমি এখন এটা কিভাবে ঘটছে সেটাকে ভেঙে দেখাচ্ছি। সবার কি এটুক তোলা হয়েছে? আচ্ছা আচ্ছা, তোল, আস্তে আস্তে তোল, সমস্যা। আচ্ছা, হ্যাঁ তিতলি তুই কথা বল একটু। আচ্ছা, ওকে। তো এখন এটা ব্লিচিং পাউডার এই বিক্রিয়াটা কেমনে হয়েছে ওটা আমি একটু দেখাবো। এটা একটু মুছতেছি। তো এটাকে যদি ভেঙে দেখাই, হ্যাঁ তোকে বললো, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে এভাবে ভেঙে লেখা যায়। এটার সাথে ক্লোরিন ClCl, এটা হচ্ছে 40°C।
তিতলি ঘুম থেকে উঠছস কয়টায়? আচ্ছা, এখানে যে বিক্রিয়াটা হয়েছে দেখ একটু, যে একটা OH এটার H কে নিয়ে চলে গেছে, এটার OH আর H এইটা চলে গেছে H2O আকারে। এটা যখন চলে গেছে ক্যালসিয়ামের সাথে একটা হাত ফাঁকা হয়ে গেছে, ক্যালসিয়ামের এই হাতটা ফাঁকা হয়ে গেছে। আবার এই সাইডে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেছে, কারণ অক্সিজেনের দুই হাত থাকে, এক হাত থেকে হাইড্রোজেন চলে গেছে। তো একটা ক্লোরিন গিয়ে এই একটা ক্লোরিন এই অক্সিজেনের সাথে, আর একটা ক্লোরিন এই মানে এই ক্যালসিয়ামের এই হাতে এখানে চলে আসবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে, ক্যালসিয়াম এই অক্সিজেনটার সাথে চলে আসছে একটা ক্লোরিন, আর নিচের এই ক্যালসিয়াম এখানে আরেকটা ক্লোরিন চলে আসছে। এই ব্লিচিং পাউডার এভাবে তৈরি। ওকে, তো আমাদের পরীক্ষায় এই বিক্রিয়া লিখলেই হবে, তবে বুঝার জন্য এভাবে বললাম। তো প্রস্তুতি আসলে জাস্ট ওটা লিখবো যে চুনের পানির মধ্যে দিয়ে 40°C তাপমাত্রায় ক্লোরিন গ্যাস বুদবুদ আকারে চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি হয়, উৎপন্ন হয়, লিখে এই বিক্রিয়াটা লিখে দিলেই হবে। আচ্ছা, এখন আসি ব্লিচিং পাউডার কিভাবে কাজ করে। তো আগেই বললাম যে ব্লিচিং পাউডার কাপড়ের কালার সরায় ফেলতে পারে বা দাগ দূর করতে পারে। তো এই যে যারা এরকম কালার নষ্ট করে ফেলতে পারে বা কালার সরায় ফেলতে পারে, তাদেরকে আমরা বলবো বিরঞ্জক। আচ্ছা, তো একই সাথে সে আবার আ আচ্ছা, এবার কোন একটা পদার্থ যে বিরঞ্জক হিসেবে কাজ করে, আই মিন সে কালার যে সরায় ফেলে, সেটা করার জন্য ২ টা পদ্ধতি আছে। একটা পদার্থ আরেকটা পদার্থ থেকে কালার সরানোর জন্য ২ টা ওয়ে আহ ক্রিয়া কৌশল ২ টা ওয়েতে এই কাজটা হইতে পারে। একটা হচ্ছে জারণ বিক্রিয়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। তার মানে একটা বিরঞ্জক যে আরেকটা যৌগ থেকে কালার সরাইতে পারে, সে হয় জারক হবে অথবা বিজারক হবে। তো ক্যালসিয়াম এই যে মানে আরকি ব্লিচিং পাউডারটা জারক হিসেবে কালার সরায় ফেলে, বা সে যে জীবাণু ধ্বংস করে সেটাও জারক হিসেবেই করে। তাহলে ব্লিচিং পাউডার একটা জারক। জারক মানে আমরা কয়েকটা ভাবে জানছিলাম যে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, অথবা এভাবে বলা যায় তো জারক জায়মান অক্সিজেন উৎপন্ন করে। তার মানে ব্লিচিং পাউডারও জায়মান অক্সিজেন উৎপন্ন করতে পারবে। তো সে কিভাবে কাজ করতে জায়মান অক্সিজেনটা উৎপন্ন করে সেটা একটু দেখাচ্ছি। আ এটা এটার বিক্রিয়াটা আমার নোটে যেমনি লেখা আছে ওখান থেকে একটু লিখবি। সেটা হচ্ছে ক্যালসিয়াম এই ব্লিচিং পাউডারকে যখন আমরা, অবশ্য বইয়ে যেটা আছে ওটা দিলেও তোদের নাম্বার দিবে, কারণ বইয়ে যেহেতু ওটা আছে। কিন্তু বইয়েরটা দিলে সমতা করা যাবে না। দেখিস, তোরাই বুঝতে পারবি যে ব্লিচিং পাউডারটাকে যখন আমরা পানিতে মিশাচ্ছি, বাতাসের যে কার্বন ডাই অক্সাইড, বাতাসের কার্বন ডাই অক্সাইড আর পানি, এই ৩ টার একসাথে বিক্রিয়া হয়ে যা, যা উৎপন্ন হবে সেটা আমি লিখতেছি। ক্যালসিয়াম কার্বনেট হবে, আর হচ্ছে আ ক্যালসিয়াম ক্লোরাইড হবে, আর সাথে একটা জিনিস হবে সেটা হচ্ছে HOCl, যেটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। নাম লিখে দিচ্ছি আমি। তো দেখ সমতা হইছে কিনা আমরা একটু দেখি। ক্যালসিয়াম ২ টা, তো এখানে একটা 2 দেওয়া লাগবে। এখানে 2 দিলে, আর ক্লোরিন আসছে হচ্ছে আ এই যে ২ টা ছিল, ২ টা ২ টা ৪ টা। সো ক্লোরিন এইখানে ২ টা আসছে আর এখানে আরো ২ টা। সো এখানে আরেকটা ২ দেওয়া লাগবে। এবার সমতা হয়ে গেছে। এবার সমতা হয়ে গেছে। এখানে একটা ২ দিলেই হবে আর এখানে একটা ২ দিলেই হবে। তো এখন আ কি, কি উৎপন্ন হইলো তাইলে? যখন আমরা ব্লিচিং পাউডারকে ইউজ করব তখন, আচ্ছা ওয়েট। যখন আমরা ব্লিচিং পাউডারকে ইউজ করতেছি, কাপড় ধোয়ার ক্ষেত্রেই হোক অথবা জীবাণুনাশক হিসেবেই হোক, সে বাতাসের কার্বন ডাই অক্সাইড আর ওই পানি যে মিশাচ্ছি সেই পানির সাথে বিক্রিয়া করে ফার্স্টে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড আর এই যে এইটা উৎপন্ন করতেছে। এই জিনিসটার নাম হচ্ছে হাইপোক্লোরাস, হাইপোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, HOCl, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা, এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, HClO এভাবেও লেখা যায়, একই কথা। এটাকে HClO আকারে লেখা যায়, HOCl আকারেও লেখা যায়। আচ্ছা, হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ, চুনাপাথর। আচ্ছা, এখন এই যে এটা উৎপন্ন হইছে, এটাই অ্যাকচুয়ালি মেইন কাজটা করবে কিভাবে? এটা একটা অস্থায়ী যৌগ। অস্থায়ী যৌগ মানে সে উৎপন্ন হওয়া মাত্র ভেঙে যাবে। সে উৎপন্ন হওয়ার পরেই আবার ভেঙে যাবে। তো পরের বিক্রিয়াটা আমি এটা মুছলাম। পরের বিক্রিয়ায় এই যে HOCl যেটা উৎপন্ন হয়েছিল এটা ভাঙবে। সেকেন্ড ধাপে এই HOCl টা ভেঙে যাবে। ভেঙে কি, কি হবে? HCl হবে,
আর সাথে জায়মান অক্সিজেন হবে। আমরা জানি জায়মান অক্সিজেন যে উৎপন্ন করতে পারে সে জারক। তার মানে ব্লিচিং পাউডার থেকেই এই জায়মান অক্সিজেনটা আসলো। তার মানে ব্লিচিং পাউডার একটা জারক। এখন সে ২ টা কাজ করতে পারবে। এই জায়মান অক্সিজেনটা যত কালার পদার্থ আছে, যাদের মধ্যে রং বা বর্ণ আছে, তার সাথে বিক্রিয়া করে ওই কালারটাকে নষ্ট করে ফেলবে। তার মানে এটা রঙিন কোনো বস্তুর সাথে এই জায়মান অক্সিজেনটা বিক্রিয়া করে জারণ ঘটায় সেটাকে বর্ণহীন বানায় ফেলবে। বর্ণহীন বস্তু। বা রঙিন পদার্থও লেখা যাইতে পারে, একই কথা। আর একইভাবে কোনো জীবাণু যদি থেকে থাকে বা কখনো আমরা ব্লিচিং পাউডারকে একই সাথে আ টয়লেটে জীবাণু দূর করার জন্য ইউজ করা যাইতে পারে বা বিভিন্ন দেখবি যে আ কি বলে? কুরবানি ঈদের পরেও কুরবানি হওয়ার পরে ওই জায়গাটায় ব্লিচিং পাউডার দিয়ে ছিটায় দেয় আরকি। তো এই জীবাণু থাকলে জীবাণুর যে কোষ প্রাচীরগুলা থাকে, সেই কোষ প্রাচীরের মধ্যে যে যৌগগুলা আছে সেগুলাকে জারণ ঘটায় নষ্ট করে ফেলবো। তো জীবাণুগুলাকেও সে নষ্ট করে ফেলবে এই জায়মান অক্সিজেনের মাধ্যমে। তো মৃত জীবাণু। তার মানে ব্লিচিং পাউডার একই সাথে ২ টা কাজ করতে পারে। একটা হচ্ছে সে বিরঞ্জক হিসেবে কাজ করতে পারে। এইটা হচ্ছে তার বিরঞ্জন ক্রিয়া। বিরঞ্জক হিসেবে বিরঞ্জক হিসেবে এইটা। আর এটা হচ্ছে জীবাণুনাশক হিসেবে। তার মানে ব্লিচিং পাউডার এই ২ টা কাজই করতে পারে। আচ্ছা, তো মনে হয় এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। তো এবার আমরা পরেরটায় চলে আসতেছি, গ্লাস ক্লিনার। পরেরটায় চলে আসতেছি, গ্লাস ক্লিনার। এটুক সবার লেখা হইছে? মুছলাম? মুছবো রে? ওকে, তো মুছতেছি। ওকে, এবার হচ্ছে গ্লাস ক্লিনার। তো গ্লাস ক্লিনার এইটা নিয়ে জানার আগে আমরা একটু গ্লাসটা কি বা কাঁচ কি সেটাই আগে একটু জেনে নিই। ক্লিনার, আমাদের যে কাঁচ আমরা যে ইউজ করি, সাধারণ কাঁচ, এই সাধারণ কাঁচগুলা হচ্ছে ধাতব দ্বি-সিলিকেট বা শুধু এভাবে বললে এগুলা হচ্ছে দ্বি-সিলিকেট। জিনিসগুলা কি বুঝাচ্ছি আমি। দ্বি-সিলিকেট। তার মানে এটার মধ্যে ২ টা সিলিকেট লবণ থাকবে। সিলিকেটেড লবণ আরকি। সিলিকার থেকে যে লবণ আসে সেটা হচ্ছে সিলিকেট লবণ। তো লবণ তৈরি করতে হইতে জানি আমরা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হওয়া লাগবে। তার মানে ওই যে লবণটা আসবে সেটার মধ্যে একটা ধাতব পার্ট থাকবে। তো সাধারণ যে আমরা কাঁচ, সিলিকেট কি আমি সংকেত লিখতেছি। সাধারণ যে কাঁচ তার মধ্যে ২ টা ধাতুর সিলিকেট থাকে। একটা হচ্ছে সোডিয়াম সিলিকেট Na2SiO3 এটা থাকে। আর আরেকটা হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট SiO3। ক্যালসিয়ামের যোজনী ২ তো, সিলিকেটের যোজনীও ২। কাটাকাটি গিয়ে ওখানে কিছু আসতেছে না। এখানে সোডিয়ামের যোজনী ১ আর সিলিকেটের যোজনী ২। আচ্ছা, তো কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই ২ টার মিক্সচার। সোডিয়াম সিলিকেট আর ক্যালসিয়াম সিলিকেটের মিক্সচার। তো এটাকে আমি আরেকটু ভেঙে লিখব। আ এই সোডিয়াম সিলিকেট এটাকে আবার এভাবে লেখা যায় যে এটার মধ্যে কি আছে? আচ্ছা, এখানে প্লাস চিহ্ন দিলাম। যে এই ২ টা মিক্স হয়ে থাকে। তো এটাকে আমি একটু এভাবে লিখতেছি। আ সোডিয়াম সিলিকেট এটাকে এভাবে লিখলাম Na2O, সোডিয়াম অক্সাইড আর সিলিকা। এই যে এটাকেই এভাবে ভেঙে লেখা যায় Na2O মানে সোডিয়াম অক্সাইড ডট দিয়ে সিলিকা বা বালি যেটা SiO2। দেখ সংকেত ঠিকই আছে Na2SiO3। ওরকম ওইটাকে ক্যালসিয়াম সিলিকেটকে আমি এভাবে লিখতে পারবো ক্যালসিয়াম অক্সাইড ডট SiO2। আচ্ছা, হয়েছে সবার এইটুক লেখা?
এটা হচ্ছে সোডিয়াম সিলিকেট, এটা ক্যালসিয়াম সিলিকেট। এইটাকে আমি ভেঙে এভাবে লিখলাম। এখন আসি মরিচার সংকেতে, যেমন মনে আছে কিনা মরিচার সংকেত এরকম ছিল, Fe2O3 লিখে এরকম ডট দিয়ে n সংখ্যক পানি এরকম লেখা থাকতো, মনে আছে কি? বা এক্স লেখা থাকতো, মানে এখানে অজানা সংখ্যক পানি যুক্ত থাকে। তো এরকম এই যে সিলিকেট, সিলিকেট হচ্ছে যার মধ্যে সিলিকা থাকে, এটা বালির পর্ষণ। তো এই সিলিকার সংখ্যাটাও অজানা সংখ্যক বিভিন্ন সংখ্যায় হইতে পারে। তো আমরা এখানে এই সিলিকার সামনে এক্স দিচ্ছি, যেখানে এইটার সাথে এক্স সংখ্যক সিলিকা আছে আর ওইটার সাথে এই অয় সংখ্যক সিলিকা আছে। তাতে কারো কোনো আপত্তি আছে কিনা একটু বল। হ্যাঁ, ওই মানে আর কি, আমি জাস্ট একবারে তো পরে লাস্টে শুধু সংকেত লিখে দিব, এটা একটু বুঝাইতেছি যে কিরকম, মানে কাচের এক্স্যাক্টলি সংকেতটা কিভাবে লেখা ওটাই আমি লিখতেছি। পেন নেওয়ার দরকার নাই, কারণ লাস্টের লাইন যেটা লিখবো ওটা মনে রাখলেই হবে। তার মানে কাচের এক্সাক্ট সংকেত যদি আমি লিখতে চাই, কাচের মধ্যে এই দুইটা জিনিস থাকে, তো সিলিকাটাকে যদি আমি কমন নেই আর এই যে সোডিয়াম যদি দুইটাকে একসাথে লিখি, তাহলে কাচের সংকেতটা এরকম হচ্ছে Na2O ডট CaO ডট X+Y সিলিকা। কাচের সংকেত এরকম, এটা হচ্ছে সাধারণ কাচের এক্সাক্ট সংকেত, সোডিয়াম অক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইড ডট X+Y সিলিকা। এই সিলিকা হচ্ছে বালি, সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা বলে, বালির সংকেতটা। কারো এইটুক নিয়ে প্রবলেম আছে কিনা? আচ্ছা, এখন আসি, তাহলে এখন এগুলা যদি কেউ ভুলে যাস কোনো সমস্যা নেই, এইটা মনে রাখলেই হবে। তো এখন কথা হচ্ছে, তার মানে এটা বুঝতে পারলাম যে কাচের মধ্যে একটা সিলিকন ডাইঅক্সাইড একটা পর্ষণ আছে, এবং সিলিকন ডাইঅক্সাইডটা হচ্ছে, এই সিলিকন ডাইঅক্সাইডটা হচ্ছে অম্লধর্মী অম্লধর্মী অক্সাইড আর কি, বা শুধু লিখে দিলাম, আচ্ছা অম্লধর্মী অক্সাইড লিখতেছি, অম্লধর্মী অক্সাইড। তার মানে তার অ্যাসিড ধর্ম আছে। তো এখন আমি যদি কাচ পরিষ্কার করতে যাই, আমরা নরমালি ক্ষার দিয়ে, যেমন সাবান একটা ক্ষারধর্মী লবণ ছিল, তো আমরা যদি ক্ষার দিয়ে যদি কাচ পরিষ্কার করতে যাই, তো নরমাল তো পরিষ্কারক দ্রব্য হিসেবে ক্ষারই ইউজ করা হয়। কিন্তু ক্ষারটা যদি শক্তিশালী হয়, যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, যেমন সাবান তৈরি করতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছিলাম, তো আমরা যদি এই গ্লাস ক্লিনারের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, তাহলে কি প্রবলেম হবে একটু দেখি আমরা। এটা যেহেতু অম্লধর্মী অক্সাইড, তো আমি যদি গ্লাস মোছার জন্য যে ক্লিনারটা ইউজ করব তার মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার, তাহলে ও কি করবে, ওই আমার ওই গ্লাসের মধ্যে যত সিলিকা আছে, সিলিকা যেহেতু অম্লধর্মী, তার সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে ফেলবে। তার মানে সে উৎপন্ন করবে এরকম, এই যে সোডিয়াম সিলিকেট একটু আগে যেটা লিখছিলাম Na2SO3 সাথে পানি আসবে, তার মানে সে এরকম সোডিয়াম সিলিকেট আর পানি তৈরি করে ফেলবে। তার মানে ব্যাপারটা যা দাঁড়াচ্ছে, কাচের মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে পরিষ্কার করি, বা কাচের মধ্যে যে গ্লাস ক্লিনারটা ইউজ করব সেটার মধ্যে যদি শক্তিশালী ক্ষার নেই, তাহলে কাচের মধ্যে যত সিলিকা আছে সেগুলো আস্তে আস্তে বিক্রিয়া করে বাইরে চলে আসবে। তার মানে কাচটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, কাচটা রাফ হয়ে যাবে, অমসৃণ হয়ে যাবে। তার মানে আমি কাচে এই যে গ্লাস ক্লিনার ইউজ করব তার মধ্যে এই শক্তিশালী ক্ষারটা ইউজ করতে পারবো না। আমার তাহলে কি করা লাগবে, যেহেতু ক্ষার দিয়েই পরিষ্কার করা লাগে, তাহলে আমরা একটা দুর্বল ক্ষার নিব, যেহেতু ও নিজেও এটা যদিও অম্লধর্মী অক্সাইড, বাট এটা নিজে দুর্বল, এখানে আমি লিখে দিই দুর্বল। তার মানে ও নিজেও দুর্বল, আমি যদি আরেকটা দুর্বল ক্ষার নিই তাহলে বিক্রিয়াটা হবে না। দুর্বল অ্যাসিডের সাথে দুর্বল ক্ষারের বিক্রিয়া খুব অল্প পরিমাণে হয়, কোনো ক্ষেত্রে হয় না, এরকম ব্যাপার। সো এটা যেহেতু খুব দুর্বল অম্ল, এবং তার সাথে যদি আমি পরিষ্কার করার জন্য দুর্বল ক্ষার নেই, আমার পরিষ্কার করার কাজটা ঠিকঠাক হয়ে যাবে, বাট এই যে কাজ ক্ষয় হওয়ার ভয়টা আর থাকবে না। তার মানে আমরা এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড নিব না, আমরা এটার পরিবর্তে যেটা ইউজ করব, আমরা এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে গ্লাস ক্লিনারের মধ্যে যে ক্ষারটা ইউজ করবে সেটা হচ্ছে অ্যামোনিয়া, একটা দুর্বল ক্ষার, সেটা ইউজ করব। তো এটা দুর্বল ক্ষার, তাতে গ্লাসটা আমার পরিষ্কার হবে ঠিকঠাক,
বাট গ্লাস ক্ষয় হবে না। তো এটা খ নাম্বার কোশ্চেনে আসে, কেন গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না? কেন গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না? উত্তরটা এরকম হবে যে কাচের মধ্যে সিলিকা থাকে, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি তাইলে সিলিকার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট উৎপন্ন করবে, মানে এই বিক্রিয়াটা দিবি, অর্থাৎ কাচ ক্ষয় হবে। এজন্য এই দুর্বল ক্ষার ইউজ করা হয় যা সিলিকার সাথে বিক্রিয়া করবে না। আচ্ছা, তো দুর্বল ক্ষারটাকে কিভাবে নেওয়া হয়? দুর্বল ক্ষারটাকে পানিতে দ্রবীভূত করে নেওয়া হয়, মানে এটাকে অ্যাকুয়াস পানির সাথে যদি মিশাই নিই, অ্যামোনিয়া আর পানি বিক্রিয়া করে যেটা হয় NH4OH হয়ে যায়। NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। তার মানে গ্লাস ক্লিনারের মধ্যে একটা উপাদান হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সাথে আরেকটা জিনিস অ্যাডিশনাল অ্যাড করা হয়, সেটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। বইয়ের সংকেতটা ভুল আছে, আমি একটু লিখতেছি। CH3 CHOH CH3, এটা হবে সংকেতটা। হ্যাঁ, বইয়ের মধ্যে এই OH এর সাথে 3 দেওয়া আছে, আবার CH3 দেওয়া আছে, মানে ভুল আছে, মানে কার্বনের যোজনী ওখানে 5টা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটার নাম হচ্ছে আইসো। সবার কি এইটুক লেখা হয়েছে? মুছে ফেলতে পারবো? এই অ্যামোনিয়া অ্যাকুয়াস, যেটা অ্যামোনিয়ার সাথে পানি মিশাইলে এটা হয়। এই অ্যামোনিয়া আর পানি H2 এটা যদি মিশাই তাহলে NH4OH হয়। তো আমরা গ্লাস ক্লিনারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে এই যে অ্যামোনিয়ার দ্রবণ নিব। তো আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা মুছলাম, এটা আশা করি সবার লেখা হয়েছে। আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো আইসোপ্রোপাইল অ্যালকোহলটা কেন নিলাম? আইসোপ্রোপাইল অ্যালকোহলের কাজটা হচ্ছে সেটা একটা দ্রাবক হিসেবে কাজ করে। তো এটার পাশে একটু লিখে রাখতে পারিস। আচ্ছা, আমি এটা একটু এভাবে লিখি। তাহলে গ্লাস ক্লিনারের মেইন উপাদান দুইটা, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, ক্ষারের কাজ কি ছিল? ওই যে চর্বি বা ওই যে তেল বা চর্বি এরকম থাকলে সেগুলাকে ভেঙে ফেলতো, দ্রবীভূত করে ফেলতো আর কি। তো এইটা কি করবে? ওই যে সাবান যেভাবে ময়লা পরিষ্কার করতো, তো এই ক্ষার যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি করবে? এইটার কাজ হবে ওই তেল, গ্রিস বা এই চর্বি জাতীয় যত ময়লা ওই কাচের সাথে আটকে থাকবে সেগুলা দূর করে। আর এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা কি হিসেবে কাজ করবে? সে একটা দ্রাবক হিসেবে কাজ করবে। মানে কিরকম দ্রাবক? মানে এর সাথে যদি অন্য কোনো জৈব পদার্থ থাকে, অন্য কোনো জৈব পদার্থ যদি কাচের গায়ে আটকে থাকে যেগুলা পানিতে দ্রবীভূত হয় না, সেগুলাকে দ্রবীভূত করে ফেলবে এই আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো এইটার কাজ হচ্ছে অন্যান্য, আচ্ছা, বা জৈব পদার্থকে দ্রবীভূত করে সে বাষ্প হয়ে উড়ে যাবে। মানে এরা হচ্ছে অনেকটা ওই যে হেক্সিসলের মতো। হেক্সিসল যেমন তুই হাতে লাগানোর পর সেটা শুকায় যাচ্ছে, এরকম এটা কাচের গায়ে তুই যখন দিবি, এরা এই জৈব পদার্থ গুলাকে দ্রবীভূত করবে, তারপর বাষ্প হয়ে উড়ে যাবে আর কি। তো আচ্ছা, দ্রবীভূত করে উদ্দায়ী হয়, এটা লিখলাম, মানে উড়ে চলে যায়। তাইলে এই দুইটা জিনিস মিলে আমার টোটাল গ্লাস ক্লিনার কাজ করতেছে। তো এখন গ্লাস ক্লিনার তৈরি করার জন্য তার মানে আমার কি লাগতেছে? একটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল লাগতেছে, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে হচ্ছে অ্যামোনিয়া লাগতেছে। তোদের বিরক্ত লাগলে বলিস, ব্রেক দিব গল্প করতে। আচ্ছা, এখন শোন, এই আইসোপ্রোপাইল অ্যালকোহল কিভাবে বানায় সেটা তো আর এখানে দেওয়া নাই। এই অ্যালকোহল বানানোর প্রক্রিয়াটা আমরা ওই যে জৈব যৌগের মধ্যে পড়ে আসছিলাম। মানে আমরা জানি যে ওই অ্যাসিডকে বিজারণ করে আমরা অ্যালকোহল বানাইতে পারতাম, অথবা
ওই অ্যালডিহাইডের বিজারণ করে এরকম বানানো যায়। তো কিটোনকে বিজারণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন সরি ওই হ্যাঁ কিটোন আসতো। সো কিটোনকে বিজারণ করলে এই অ্যালকোহলটা পাওয়া যাবে, ওটা আমাদের দরকার নাই কারণ এটা অ্যাডিশনাল উপাদান, মেইন উপাদান হচ্ছে এইটা। তো আমাদের তার মানে দরকার এখন অ্যামোনিয়া কিভাবে তৈরি করা হয়। তার মানে গ্লাস ক্লিনারের প্রস্তুতি বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি আমি অ্যামোনিয়াটাকে প্রস্তুত করব আর এই যে অ্যালকোহল মিশাই দিব তার সাথে। তো অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত করা হয় তো সেটাই এবার আসতেছি। তাহলে গ্লাস ক্লিনার প্রস্তুতি এইটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার প্রস্তুতিটাই। তাহলে আমরা এখন দেখব অ্যামোনিয়া প্রস্তুত কিভাবে করে। এটুক কি মুছবো? আচ্ছা 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 ওকে ওকে। তো এবার আমরা অ্যামোনিয়া প্রস্তুতি দেখব। ওকে, এটা গ্লাস ক্লিনারেরই উপাদান যেটা হচ্ছে অ্যামোনিয়া। সো এই অ্যামোনিয়া প্রস্তুতি, তারপরে অ্যামোনিয়া বানাই নিয়ে সেটাকে পানিতে মিশাই দেবো আর কি। তো এই অ্যামোনিয়া বানানো যায় দুইটা ওয়েতে, একটা হচ্ছে ল্যাবে আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, দুইটা ডিফারেন্ট ওয়েতে। তো আমরা যেটা ল্যাবে প্রস্তুত করব, তো এক নাম্বার হচ্ছে পরীক্ষাগার প্রণালী বা ল্যাব প্রস্তুতি আর কি, ল্যাবে প্রস্তুতি। ওকে, ল্যাবে যদি এটা বানাইতে যাই তাহলে যেটা করব আমরা, আমরা একটা স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ডের মধ্যে আমরা একটা স্ট্যান্ডের মধ্যে একটা টেস্ট টিউব এভাবে সেট করে দেব। এই টেস্ট টিউবের মধ্যে রাবারের কর্ক যুক্ত থাকবে এবং তার মধ্যে দিয়ে একটা টিউব প্রবেশ করানো থাকবে। এন্ড এই টিউবটাকে আমরা এই পানির মধ্যে, ওই যে আমরা যেহেতু অ্যামোনিয়ার দ্রবণ বানাবো, তো এই টিউবটাকে আমরা আবার পানির মধ্যে দিয়ে, আচ্ছা শোন তো এই টিউবটাকে আমরা একটা, এটা হচ্ছে পানি H2O, এর মধ্যে দিলাম। এখন এই টিউবের মধ্যে কি কি নেওয়া হয়েছে, এটার মধ্যে হচ্ছে আহ, আমরা চুন নিব, চুন আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে নিশাদল ছিল আর কি যেটা। তো এইখানে চুন, এখন চুনটা শুকনো অবস্থায় নেওয়া যেতে পারে, ভেজা অবস্থায় নেওয়া যেতে পারে। তো মানে দ্রবণ আকারেও নেওয়া যেতে পারে, পানি মিশিয়েও নেওয়া যেতে পারে, চুনের পানি আকারেও নেওয়া যেতে পারে। তো এখানে যা আছে, এখানে আছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর সাথে হচ্ছে চুন। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে শুষ্ক চুন বলে। ওকে, আর যখন পানি মিশায় নেওয়া হয় তখন সেটাকে কলি চুন বলে বা স্ল্যাকড লাইম বলে, এরকম করে বলে আর কি। আর এটা নর্মাল লাইম। আচ্ছা, তো এইটা যদি মিশাই নেই তারপরে এইটাকে তাপ দেব আমরা, এই পুরা টেস্ট টিউবটাকে তাপ দেব। এই পুরা টেস্ট টিউবটাকে তাপ দিলে এইখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া হবে। দেখি বিক্রিয়া হইলে কি হয়। NH4Cl আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা যদি বিক্রিয়া করাই তাহলে সি এর সাথে ক্যালসিয়াম CaCl2, আর অ্যামোনিয়া আসবে, সাথে পানি উৎপন্ন হবে। CaCl2, অ্যামোনিয়া আর পানি। যদি আমি সমতা করতে চাই, এখানে যেহেতু 2 আসছে এখানে একটা 2 দেওয়া লাগবে, তাতে অ্যামোনিয়ার সামনে একটা 2 দেওয়া লাগবে, আর পানিও এরকম 2 আসবে। পানি কয়টা হয়েছে? আচ্ছা না, পানির সামনে 2 দেওয়া লাগবে না, পানি হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। ওকে, তো এখানে পানি আসবে, অ্যামোনিয়া আসবে আর ক্যালসিয়াম ক্লোরাইড আসবে। আমাদের তো ওটা দরকার নেই। এই যে অ্যামোনিয়া যেটা, এই অ্যামোনিয়াটা বাষ্প আকারে, অ্যামোনিয়া গ্যাসটা এখান দিয়ে বাষ্প আকারে বেরিয়ে আসবে এই পাইপ দিয়ে। অ্যামোনিয়া গ্যাসটা বাষ্প আকারে বেরিয়ে আসবে। বাষ্প বলতে গ্যাস আকারে বেরিয়ে আসবে আর কি, গ্যাস আকারে। তো অ্যামোনিয়াটা গ্যাস আকারে যে বেরিয়ে আসছে, এসে এই পানির সাথে মিশবে। পানির সাথে মিশলে আমাদের ওই অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা ওই যে গ্লাস ক্লিনারের জন্য দরকার, সেটা বানায় ফেলতে পারবো। তো এভাবে একটা করা যাইতে পারে। এই ল্যাবেই আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে একই জিনিস। আমরা এখানে শুকনা চুন নিছিলাম, শুকনা চুন না নিয়ে এখানে যদি আমি চুনের দ্রবণ নেই, এখানে যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিই, চুনের দ্রবণ নেই, CaOH2 নেই, তাতেও সেম বিক্রিয়া হবে, এইখানে জাস্ট CaOH2
এখানে সেম বিক্রিয়া হবে, ক্যালসিয়াম অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া আর পানি আসবে। আর তখন খালি সমতা একটু চেঞ্জ হবে, এখানে 2 চলে আসবে। এই তো আমরা তার মানে ল্যাবে এই একই প্রসেসে শুকনা চুন অথবা চুনের পানি নিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে তাপ দিলে অ্যামোনিয়া বের আসবে, যেটা পানির সাথে মিক্স করে অ্যামোনিয়া দ্রবণ আকারে আমরা ওইটা গ্লাস ক্লিনারে ইউজ করতে পারবো। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই আরেকটা ওই এটা পরেই আজকের কেমিস্ট্রি শেষ করতেছি। আরেকটা ওয়ে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে বানাবো। ইন্ডাস্ট্রিতে বানাবো এই মুছবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শিল্প প্রস্তুতি। এবার আমরা 2 নাম্বার হচ্ছে শিল্প প্রস্তুতিতে মানে ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যামোনিয়া বানাই সেটা। ওকে, আচ্ছা এখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে যখন বানাবো তখন আমরা আগে এটা পড়ে আসছি, লাশাতেলের নীতিটা আমরা পড়ছিলাম, অনেক মনে আছে কিনা। ইন্ডাস্ট্রিতে হেবার বস পদ্ধতিতে বা হেবার প্রণালীতে, হেবার পদ্ধতি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয় কিভাবে? এই নাইট্রোজেন আর হাইড্রোজেনকে 1:3 অনুপাতে মেশানো হয়, এটাও গ্যাস এটাও গ্যাস, মিশে একটা উভমুখী বিক্রিয়া হয় এক্ষেত্রে। সো এই জন্য উভমুখী বিক্রিয়াটায় আহ, যেহেতু আচ্ছা পরে সেটা বলতেছি। তো এইখানে প্রভাবক হিসেবে আয়রন চূর্ণ ইউজ করা হয়, আর সাথে একটা তাপমাত্রা মেনটেন করা লাগে, সেটা ছিল অত্যানুকূল তাপমাত্রা ও চাপ। আমি আবার একটু বলবো এই তাপমাত্রাটা কি ছিল অ্যাকচুয়ালি। আর চাপ হচ্ছে এখানে 200 থেকে 250 এটিএম, 200 থেকে 250 এটিএম চাপ। এইটা দিলে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে 2NH3, সেটা অ্যামোনিয়া গ্যাস আকারে আসবে। আর এই পুরা বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া ছিল। এই বিক্রিয়ায় ডেলএইচ, এই পুরা বিক্রিয়ার ডেলএইচ ছিল -92 কিলোজুল। পুরা বিক্রিয়াটার ডেলএইচ এর মান ছিল -92 কিলোজুল। তো একটু মনে করাই দিই এটায় কেন এই তাপমাত্রা চাপটা মেনটেন করা দরকার ছিল। একটা উভমুখী বিক্রিয়া দুই দিকেই যায়, সামনেও যায় আবার পিছনেও আসে। তো আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে যখন একটা, আমি তো চাচ্ছি অ্যামোনিয়া তৈরি করতে, কারণ আমার ওই গ্লাস ক্লিনার তৈরি। ওকে ঠিক আছে। আচ্ছা শোন, তাহলে এই কোশ্চেনটা আসলে পরীক্ষায় সাথে এই যে ঘ নাম্বার এটা দিয়ে দেয় যে কেন এখানে এই যে এই বিক্রিয়াটার উপরে লাশাতেলের নীতির প্রভাব আলোচনা করতে বলে। তো তোরা যদিও আগের চ্যাপ্টার আগে পড়ে আসছিলি, আবার একটু মনে করাই দিচ্ছি। এই যে উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া দুই দিকেই ঘটতে পারে, সামনেও যাইতে পারে পিছনেও যাইতে পারে। তো আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালি একটা জিনিসকে উৎপাদন করতেছি, আমি অবশ্যই চাচ্ছি, আমি তো চাচ্ছি অ্যামোনিয়া আসুক, আমি কখনোই চাচ্ছি না উল্টা দিকে এসে নাইট্রোজেন আর হাইড্রোজেন হোক, কারণ ওটা আমার কাছে আসেই। তো আমরা সবসময় চাচ্ছি বিক্রিয়াটা সামনের দিকে যাক। এখন কথা হচ্ছে, যখন একটা উভমুখী বিক্রিয়ার তাপ উৎপাদী হইতো তখন তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে আসতো। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে আসতো। তার মানে আমি যেটা করতে পারতেছি না সেটা হচ্ছে আমি এই বিক্রিয়াটার তাপমাত্রা বাড়াই দিতে পারতেছি না, এটা একটা প্রবলেম। যে আমি বিক্রিয়াটার তাপমাত্রা বাড়াই দিলে বিক্রিয়াটা পিছনের দিকে আসবে, সো আমি তো ওইটা কখনোই চাচ্ছি না। আমার ব্যাপারটা হচ্ছে তাপ কমায় রাখবো যাতে বিক্রিয়া। হ্যাঁ ভাইয়া বল, রশনি কিছু বলবি? আচ্ছা, তার মানে আমরা, ওকে ওকে ঠিক আছে। তো আমরা তাপমাত্রা কমায় রাখবো যাতে বিক্রিয়া সামনের দিকে যায়, এটা আমাদের লক্ষ্য, কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু আবার আরেকটা ঝামেলা, যদি তাপমাত্রা কমায় রাখি তাইলে আবার ঝামেলা কি, একটা বিক্রিয়ার গতি, গতি নির্ভর করে তাপমাত্রার উপর। কারণ এটা গ্যাসীয় অণু, তো আমরা জানি গ্যাসের অণুগুলা ছোটাছুটি করে, তারা একটা আরেকটার সাথে সংঘর্ষ হইলেই বিক্রিয়া হবে। তা আমি তাপমাত্রা যত বাড়াবো তত বেশি ছোটাছুটি করবে, মানে তত বেশি বিক্রিয়া হবে। তাইলে আমি তাপমাত্রা কমায় রাখলে আবার বিক্রিয়ার হার কমে যাবে। তার মানে দুইটা ঝামেলা, আমি না পারতেছি তাপমাত্রা কমায় না পারতেছি তাপমাত্রা বাড়াইতে, আবার তাপমাত্রা কমায় রাখতে পারতেছি না। কারণ কমাইলে বিক্রিয়ার হার কমে যাচ্ছে, মানে গতিটা কমে যাচ্ছে, আবার তাপমাত্রা বাড়ায় দিলে বিক্রিয়া উল্টা দিকে আসতেছে। তো তখন যেটা করা হয়, এমন একটা তাপমাত্রাকে সেট করে নেওয়া হয় যে তাপমাত্রায় মানে ম্যাক্সিমাম উৎপাদন হবে আর মিনিমাম লস হবে, এরকম একটা ব্যাপার, যে সর্বোচ্চ উৎপাদনটা পাওয়া যাবে। কারণ আমি
পুরাপুরি বিক্রিয়াটাকে সামনের দিকে নিতে পারতেছি না, উভমুখী যেহেতু সে পিছনের দিকে আসবেই, কিন্তু তার পিছনের দিকে আসার পরিমাণটাকে যদি আমি কমায় রাখতে চাই, মানে আমি এমন একটা তাপমাত্রা সেট করব যাতে উৎপাদনটাও আমার জন্য এনাফ হবে, আবার একই সাথে গতিটাও ঠিকঠাক থাকবে। তো ওই তাপমাত্রাটাকে বলা হয়, হ্যাঁ বল। ওই এটাই বলতেছি। তার মানে আমরা এমন একটা তাপমাত্রা সেট করব যেখানে গতিটাও ঠিকঠাক থাকবে, বিক্রিয়া দ্রুতও হবে, আবার বিক্রিয়া সামনের দিকেও যাবে। তার মানে আই মিন উৎপাদনটাও বাড়বে। এই তাপমাত্রাটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। তার মানে যে তাপমাত্রাটা সেট করলে ম্যাক্সিমাম উৎপাদন হবে। তো সেটাই হচ্ছে এক এক বিক্রিয়ার ক্ষেত্রে এক এক রকম। এই অ্যামোনিয়া তৈরির বিক্রিয়ার ক্ষেত্রে সেটা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। আর এই চাপটাও এরকম, যে চাপে ম্যাক্সিমাম উৎপাদন হবে সেটা হচ্ছে 200 থেকে 250 এটিএম চাপ। মানে এর চেয়ে বেশি নিলেও আমাদের উৎপাদনটা আশানুরূপ হয় না, এর থেকে কম হইলেও উৎপাদনটা আশানুরূপ হয় না। এই তাপমাত্রা আর চাপে উৎপাদনটা সবচেয়ে বেটার হয়। তো এই তাপমাত্রা ও চাপটার নাম হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা ও চাপ। প্রত্যেকটা উভমুখী বিক্রিয়ায় এরকম একটা অত্যানুকূল তাপমাত্রা ও চাপ সেট করে নিতে হয়। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকলো। এখন ব্রেক দিয়ে কয়টায় বায়োলজি শুরু করব বল। 11টা 20 না 11:30, এই সরি, হ্যাঁ 11:30 না 11টা 20? ওকে ঠিক আছে, তো 11:30 আবার জয়েন দিস। আল্লাহ হাফেজ।